হ্যালো ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাববিডি এবং জব প্রিপারেটর হাববিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আমার আজকের ভিডিও হচ্ছে হাউ টু সলভ অ্যানালজি। এটি হচ্ছে এই সংক্রান্ত আমার সেকেন্ড লেকচার। আমি অলরেডি প্রথম লেকচার আপলোড দিয়েছি। ভিউয়ার্স, আমার দুটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, আপনারা পেজ দুটিতে লাইক এবং লিঙ্কটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। অ্যানালজির শব্দগুলোর মাঝে নিম্নোক্ত সম্পর্ক থাকতে পারে। আমরা বিভিন্ন ধরনের সম্পর্ক দেখিয়েছি, লেকচার 1-6 পর্যন্ত ছিল, আজকে 7 থেকে শুরু হয়েছে। অ্যাকশন অ্যান্ড ইটস সিগনিফিকেন্স, অর্থাৎ ক্রিয়া বা কর্ম এবং তার তাৎপর্য। যেমন উদাহরণ যদি একটা দিই, আমরা দেখতে পাবো যে কার্টসি এবং রেসপেক্ট এর অ্যান্সার চয়েস হতে পারে কেয়ারেস এবং অ্যাফেকশন। তো এটার ব্যাখ্যা হচ্ছে যে কার্টসি যেমন রেসপেক্ট প্রকাশ করে, কার্টসি মানে সৌজন্য, সৌজন্যের মাধ্যমেই রেসপেক্ট চলে আসে। তেমনইভাবে কেয়ারেস অর্থাৎ সোহাগ দ্বারা মানুষের স্নেহ বা ভালোবাসা, অ্যাফেকশন চলে আসে। নাম্বার 8, সিকোয়েন্সিয়াল রিলেশনশিপ। সিকোয়েন্সিয়াল মানে হচ্ছে কোনো ধারাবাহিক ঘটনার সম্পর্ক। আমরা একটা এক্সাম্পলের সাহায্যে দেখতে পারি। কলাপসড, রিবিল্ড। কলাপসড মানে হচ্ছে কোনো কিছু একদম ভেঙে পড়া, আর রিবিল্ড হচ্ছে পুনর্নির্মাণ করা। এর অ্যান্সার চয়েস হতে পারে এক্সটিংগুইশ, যার মানে হচ্ছে নিভিয়ে ফেলা, এবং রিলিট মানে হচ্ছে পুনরায় জ্বালানো। তো এটা হচ্ছে কলাপসডের যেমন রিবিল্ড করা যায়, আবার তেমনি এক্সটিংগুইশের পর তা রিলিট করা যায়। সিনোনিম ভ্যারিয়েন্ট রিলেশনশিপ, সমার্থকের মাত্রাজনিত সম্পর্ক। সমার্থকের মাত্রাজনিত সম্পর্ক বলতে বোঝায় যে দুটি ওয়ার্ডের মধ্যে সমার্থক শব্দ, অর্থাৎ ক্লেভার যেমন চতুর, ইনজিনিউটিও ঠিক তেমনি বিচক্ষণ। এর অ্যান্সার চয়েস হতে পারে অ্যামেন্ড, সংশোধন করা, কারেকশন যথোপযুক্তভাবে ঠিক করা বা সংশোধন করা। তো ক্লেভারের সিনোনিম হচ্ছে ইনজেনিউইটি, একইভাবে অ্যামেন্ডের সিনোনিম বা সমার্থক শব্দ হচ্ছে কারেকশন। নাম্বার 10, অ্যান্টোনিম ভেরিয়েন্ট রিলেশনশিপ, বিপরীতার্থক মাত্রাজনিত সম্পর্ক। একটা এক্সাম্পলের সাহায্যে আমরা দেখি, যেমন এক্সাইট মানে উত্তেজিত করা, এর ঠিক বিপরীত শব্দ হচ্ছে কাম, প্রশান্ত করা। এর অ্যান্সার চয়েস হতে পারে স্টিমুলেট, উদ্দীপিত করা, আর প্যাসিফাই মানে হচ্ছে শান্ত করা। তো এখানে হচ্ছে সম্পূর্ণ বিপরীত সম্পর্ক দুটির মধ্যে। নাম্বার 11, ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক রিলেশনশিপ, বৈশিষ্ট্যগত সম্পর্ক। একটা উদাহরণের সাহায্যে আমরা দেখতেছি, কারেজ মানে হচ্ছে সাহস, আর হিরো হচ্ছে নায়ক বা বীর। এর অ্যান্সার চয়েস হতে পারে ইলেকশন এবং ডেমোক্রেসি। এটা কিভাবে? যেমন কারেজ যেমন হিরো এর বৈশিষ্ট্য প্রকাশ করে, তেমনইভাবে ইলেকশন শব্দটি ডেমোক্রেসি এর বৈশিষ্ট্য প্রকাশ করে। ডেমোক্রেসির অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে ইলেকশন বা নির্বাচন। নাম্বার 12, ওয়ার্কার অ্যান্ড ওয়ার্কপ্লেস রিলেশনশিপ, কর্মী এবং কর্মসংস্থানের সম্পর্ক। একটা উদাহরণ সাহায্যে আমরা দেখতেছি, যেমন নার্স, ক্লিনিক। এর অ্যান্সার চয়েস হতে পারে টিচার, স্কুল। নার্স যেমন ক্লিনিকে কাজ করে, একইভাবে টিচার কাজ করে স্কুলে। নাম্বার 13, হোল অ্যান্ড পার্ট, পার্ট অ্যান্ড হোল, পার্ট অ্যান্ড পার্ট পার্টনারশিপ, সমষ্টি এবং অংশ, অংশ এবং সমষ্টি, এবং অংশ এবং অংশের সম্পর্ক। এটা খুবই সহজ একটা ব্যাপার। যেমন একটা উদাহরণ আমরা দিতে পারি, হ্যান্ডের একটা অংশ হচ্ছে ফিঙ্গার, হ্যান্ডের একটা অংশ হচ্ছে ফিঙ্গার। একইভাবে গাছের একটি অংশ হচ্ছে শাখা প্রশাখা, অর্থাৎ ট্রি এর অংশ হচ্ছে ব্রাঞ্চ। নাম্বার 2, স্টার, গ্যালাক্সি। এর অ্যান্সার চয়েস হতে পারে চ্যাপ্টার, নভেল। এখানে স্টার এবং গ্যালাক্সি এর পার্ট অ্যান্ড হোল রিলেশনশিপ, অর্থাৎ গ্যালাক্সির একটা অংশ হচ্ছে স্টার, একইভাবে নভেলের একটা অংশ হচ্ছে চ্যাপ্টার। নাম্বার 14, হ্যাবিটেট রিলেটেড রিলেশন, আবাসস্থল বা বিচরণ স্থল সম্পর্কিত সম্পর্ক। বার্ড ইজ টু স্কাই, এর অ্যান্সার চয়েস হতে পারে বার্ড এর সম্পর্ক স্কাইয়ের সাথে কেমন, আমরা একটু দেখি। একইভাবে এখানে আমি 4টি অপশন রেখেছি, এর মধ্যে থেকে একটি বাছাই করে নিতে হবে। শিপ ইজ টু হারবার, শিপ মানে হচ্ছে জাহাজ, হারবার মানে পোতাশ্রয়, অর্থাৎ জাহাজ যেখানে রাখে। ফিশ হচ্ছে মাছ, আর ওয়াটার হচ্ছে পানি। ফিশ, রিভার, টাইগার, জু। তাহলে এখানে কোনটা হতে পারে, আমরা একটু ভালোভাবে এটা চিন্তা করি, এক্সপ্লেনেশনটা একটু দেখি। বার্ডের আবাসস্থল বা বিচরণস্থল যদি স্কাই হয়, অর্থাৎ বার্ডের বিচরণস্থল হচ্ছে স্কাই। জাহাজ, হারবার মানে পোতাশ্রয়, ফিশ, রিভার, নাকি ওয়াটার বা টাইগার বা জু হবে। এখানে যদি স্থূলভাবে চিন্তা করি, আমার কাছে মনে হচ্ছে যে সবগুলোই প্রায় সঠিক। তবে
সূক্ষ্মভাবে চিন্তা করলে, যেমন বার্ডের বিচরণস্থল বা পাখির আবাসস্থল হচ্ছে আকাশ, তো মাছের আবাসস্থল হতে পারে পানি, আবার হতে পারে নদী। আসলে কিন্তু এটা প্রাকৃতিক, বার্ডের প্রাকৃতিক আবাসস্থল হচ্ছে স্কাই। একইভাবে ফিশের আবাসস্থল অবশ্যই হবে এখানে ওয়াটার। অপশন সি হচ্ছে অ্যান্সার। অ্যানালজি সমস্যার সমাধানের উপায় শুরুতে সংক্ষেপে আলোচনা করা আছে, এখন একটি উদাহরণের মাধ্যমে তা পরিষ্কার করা হলো। এক্সাম্পল 1, পাওয়ারফুল মাইটি। এইখানের মধ্যে অপশন চারটির মধ্যে কোনটি উত্তর হবে? আমরা এক্সপ্লানেশনটা দেখি। পাওয়ারফুল অর্থ হচ্ছে শক্তিশালী বা ক্ষমতাশালী, এবং মাইটি অর্থ হচ্ছে পরাক্রমশালী বা শক্তিমান। পাওয়ারফুল এবং মাইটি পরস্পর সমার্থক। অ্যান্সার চয়েসের মধ্যে যেটির সম্পর্ক রয়েছে সেটি বের করতে হবে। এখানে মাস্কুলার, পেশিবহুল, অ্যালার্ট, সতর্ক, টেন্স উত্তেজনা বা টানভাবে প্রসারিত, স্প্রিঙ্গি মানে হচ্ছে স্থিতিস্থাপক, গ্রেট আর স্মল সম্পূর্ণ বিপরীত শব্দ, সেম অ্যালাইক হচ্ছে একই রকম শব্দ। তো পাওয়ারফুল এবং মাইটি প্রায় একই রকম শব্দ, অর্থাৎ সিনোনিমাস। এক্ষেত্রে সেম এবং অ্যালাইকও একই রকম শব্দ। অ্যান্সার হচ্ছে অপশন ডি। এক্সাম্পল 2, স্টার গ্ল্যান্স। স্টেয়ার মানে হচ্ছে এক দৃষ্টিতে বা এক পলকে তাকিয়ে থাকা, গ্ল্যান্স মানে হচ্ছে একবার জাস্ট দেখে নেয়া। তো সেক্ষেত্রে কনফাইড মানে কাউকে বিশ্বাস করে কিছু বলা, আর টেল মানে বলা এমনিতে। গাব মানে হচ্ছে ডগডগ করে গেলা, আর সিপ মানে চমক দেওয়া। স্কর্ন অবজ্ঞা বা ঘৃণা, অ্যাডমায়ার হচ্ছে প্রশংসা করা, সম্পূর্ণ বিপরীত এখানে। পার্টিসিপেট অংশগ্রহণ করা, অবজার্ভ পর্যবেক্ষণ করা। এখান থেকে স্টেয়ার আর গ্ল্যান্সের সম্পর্কটা কি আমরা একটু বের করে নিই। যদি আমরা অপশনগুলো দেখি তাহলে অপশন বি হবে অ্যান্সার, কারণ হচ্ছে ডগডগ করে গেলা আর চুমুক দেওয়া। ডগডগ করে গেলা মানে একটু সময় নিয়ে, এখানে সময়ের ব্যাপার, এখানে সময়ের পার্থক্য। অর্থাৎ স্টেয়ার মানে হচ্ছে এক দৃষ্টিতে একদম তাকিয়ে থাকা, স্থির দৃষ্টিতে। গ্ল্যান্স মানে এক পলকে একটু দেখে নেওয়া, অর্থাৎ এখানে সময়ের ব্যাপার, দুইটাই দেখা, তবে এখানে মূল ব্যাপার হচ্ছে সময়ের ব্যাপার। তো সেই ক্ষেত্রে গার্প মানে হচ্ছে ডগডগ করে গেলা, এটাও সময়ের ব্যাপার। আর সিপ মানে হচ্ছে চুমুক দেওয়া খুব দ্রুত, অর্থাৎ কম সময়ের আর কি মাত্রা। অর্থাৎ দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে সময়ের মাত্রাগত সম্পর্ক। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।